বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূসের নাম আর কতদিন মানুষ, এখন তো অনেক সময় আমি মনে করি ভয় উচ্চারণ করে, ওনাকে মানুষ আর কখনো শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে কিনা আমার সন্দেহ আছে। যারা আগামীতে নির্বাচনে আসবে, আওয়ামী লীগ তো করবেই না, যারা নির্বাচনে বিজয়ী হবে, যারা পরাজিত হবে তারাও করবে কিনা আমার সন্দেহ আছে। কেবলমাত্র ওনার সঠিক সিদ্ধান্ত নিতে পারা না পারার কারণে এই লোকের সামনে একটা অসাধারণ সুযোগ ছিল নিজেকে একটা অনন্য উচ্চতায় নেওয়া যাওয়া, কিন্তু উনি ওনার নির্বুদ্ধিতার কারণে, অথবা উনি যে দেশের পারপাস সার্ভ করতে চান, যে গোষ্ঠীর পারপাস সার্ভ করতে চান, সেই গোষ্ঠীর পারপাস সার্ভ করতে যে উনি নিজেকে এমন এক জায়গায় নামিয়ে নিয়ে গেছেন, উনি বাকি জীবন হাজার চেষ্টা করলেও সেখান থেকে আর নিজেকে তুলতে পারবেন না। এবং এই দেশের জন্য সামনের দিনগুলিতে কি হবে এটা ভেবে আমি আতঙ্কিত বোধ করি। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় হয়েছে তার বিরুদ্ধে, সেটি নিয়ে আমাদের দেশে অন্তত যেটুকু আলোচনা হচ্ছে তার চেয়ে আমার মনে হয় যে আন্তর্জাতিক অঙ্গনে বেশি আলোচনা হচ্ছে, বিশেষ করে এর রাজনৈতিক ভবিষ্যৎ কি। এর মানে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, আর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ মানে অবশ্যই পুরো বাংলাদেশের আর্থসামাজিক ভবিষ্যতের কথাই আমরা ধরে নিতে পারি। কি সেই ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেই সব বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, যেমন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলছে বিচারের প্রক্রিয়া নিয়ে, বিচারের স্বচ্ছতা নিয়ে, জাতিসংঘ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পাশাপাশি এর বাইরে আটলান্টিক কাউন্সিল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের বিশ্লেষণ তারা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আরো বেশি টালমাটাল হতে যাচ্ছে, নাকি একটি সুস্থির ধারার দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, বাংলাদেশটা তো একটা, মানে এটা তো খালি নাম না, এটা কিন্তু একটা ভূখণ্ড কেবল না, এটা কিন্তু আপনার এখানকার যারা অধিবাসী আছে, এই ভূখণ্ডে যাদের জন্ম হয়েছে, এই ভূখণ্ডে যারা বিচরণ করে, তাদের সমষ্টি নিয়েই কিন্তু একটা দেশের কনসেপ্ট গড়ে ওঠে। তো এই দেশে শান্তি কখন আসবে? দেখেন, সুন্দরবন আছে, সুন্দরবনে গাছপালা আছে, পশু পাখি আছে, তারা কিন্তু এসে আপনার শহরে আক্রমণ করেন। তারা কিন্তু আপনাকে চিন্তা করার মানে ক্ষমতা আছে একমাত্র মানুষের। এখন সেই মানুষকে নিয়ে যদি কোনো পরিকল্পনা হয়, সব মানুষকে যদি শান্তিতে রাখার মতো কোনো পরিকল্পনা হয়, সব মানুষের স্বার্থের কথা চিন্তা করে যদি কোনো পরিকল্পনা হয়, কেবল সেই পরিকল্পনাটাই দেশের শান্তি নিয়ে আসতে পারে। আপনি যদি এমন একটা পরিকল্পনা করেন যে অসাধারণ পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনায় দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী নেই, তাহলে সেই পরিকল্পনা কখনো শান্তি বয়ে আনতে পারে না। এটা হলো একদম বেসিক কথা বললাম আমি। এটা পৃথিবীর যে কোনো দেশের জন্য এটা প্রযোজ্য। তো আপনার এখানে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এসেছি, যে সরকারের প্রধান হচ্ছেন একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। উনি এসে ওনার মতো করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হয়তো বা করছেন, অথবা কি করছেন আমি বলতে পারবো না, আমি ওনার কর্মকাণ্ড বুঝি না, পরিষ্কার কথা আমি বুঝি না। আমি আমার ছোট মাথা, ছোট বুদ্ধি দিয়ে আমি ওনার পরিকল্পনা বুঝি না। আমি ভেবেছিলাম যে আগের সরকার যেটা ছিল হাসিনা সরকার, উনিও দেশটাকে বিভক্ত করতে চেষ্টা করেছিলেন। উনি একটা বড় জনগোষ্ঠীকে ওনার পরিকল্পনার বাইরে রেখেছিলেন। তাদেরকে উনি কি ধ্বংস করে দিবেন, তাদেরকে উনি কি মানে বাতাসে কর্পূরের মতো উড়াই দিবেন, নাকি বঙ্গোপসাগরে ফেলে দিবেন আমি বুঝতে পারি নাই। উনি হয়তো চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, যে কারণে উনিও শান্তি আনতে পারেননি। এখন আমি ভেবেছিলাম ডক্টর ইউনূস, উনি একটা নোবেল পুরস্কার বিজয়ী, শান্তি পুরস্কার বিজয়ী, উনি শান্তি জিনিসটা বোঝেন। আমি ভেবেছিলাম উনি কোনো পলিটিক্যাল পার্টি করেন না, কাজে উনি সকল পলিটিক্যাল পার্টি ওনার কাছে সমান। কিন্তু বাস্তবে আমরা দেখলাম টোটালি ভিন্ন জিনিস। আমি বারবারই বলছি, আগেও বলেছি, এখনো বলি, শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, কিন্তু শেখ হাসিনা আর আওয়ামী লীগ কিন্তু সমার্থক নয়। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমার্থক বলা যাবে না। আওয়ামী লীগের যে ভালো দিকগুলি আছে সেগুলো যদি শেখ হাসিনার চরিত্রের মধ্যে না থাকে, তাহলে আমি বলবো শেখ হাসিনা আওয়ামী লীগকে জবরদখল করেছিলেন, উনি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেন না। এটা হলো আমার বিবেচনা। আবার শেখ হাসিনার মধ্যে যে স্বৈরাচারী মনোভাব ছিল, আওয়ামী লীগ ইটসেলফ দলের মধ্যে সেই স্বৈরাচারী মনোভাব আছে যদি কেউ দাবি করে, তো তাকে আমি অনুরোধ করবো, তাহলে আপনি আওয়ামী লীগের গঠনতন্ত্র ভাইয়া খুলে দেখান আমাকে, গণতন্ত্রের কোন ধারাটা স্বৈরাচারী? আওয়ামী লীগ একটা দল, তাই না, একটা সংগঠন। সংগঠনের যিনি নেতা তাকে যদি আপনি দলটাকে বিচার করেন, এবং সেই দলের যত সমর্থক আছে সবাই যদি এক একটা করে শেখ হাসিনা আপনি মনে করেন, তাহলে কি আপনি শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছেন? সবাইকে কি ফাঁসি দিবেন? এটা তো একটা বেসিক কথা রে ভাই। কাজে
এভাবে আপনি দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এবং যদি আপনি এই মানসিকতা নিয়ে অগ্রসর হন, আপনি সংস্কার করলে সেই সংস্কার হবে এক দেশদর্শী। যদি আপনি নির্বাচন করেন, সেই নির্বাচন হবে পক্ষপাত দুষ্ট, সকল মানুষকে সেখানে কিন্তু রিপ্রেজেন্ট করবে না ভাই। এবং এই জায়গায় এই বেসিক জায়গাটা যতক্ষণ পর্যন্ত যেই সরকারে আসে তারা যদি না বিশ্বাস করে, তারা যদি এটা তাদের চিন্তার মধ্যে না ঢোকান, তাহলে ভাই হবে না। এটাই আপনি রিয়েলিটি। যেমন আপনি যেমন বলছেন সাংবাদিক মাসুদ কামাল, যে আওয়ামী লীগ আর শেখ হাসিনার সমর্থক নয়। আমরা তো সরকারের আচরণে দেখছি যে শেখ হাসিনা সহ গুটি কয়েক, বা আমি ধরলাম সংখ্যায় আরো বেশি, যারা দুর্নীতিবাজ, যারা গণতন্ত্র হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের নামে পুরো আওয়ামী লীগকে বাংলাদেশের শত্রু হিসেবে ট্রিট করার চেষ্টা করা হচ্ছে, এবং একই সঙ্গে যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের সমর্থক, তাদেরকে ঢালাও ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। তার মানে কি, তারা একদিকে বলছে যে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে, আবার আওয়ামী লীগের প্রার্থী নেই, আওয়ামী লীগের প্রতীক নৌকা নেই নির্বাচন কমিশনে। আবার যারা একেবারে তৃণমূলের সমর্থক, একবারে সমর্থক, অ্যাক্টিভিস্ট না, তাদেরকেও আটক করা হচ্ছে। তাহলে তারা ভোট দেবে কাকে আর ভোট দেবে কিভাবে? এবং একই সঙ্গে আপনি যেটা বললেন যে যেখানে শেখ হাসিনা মানে সমর্থক শব্দ নয় আওয়ামী লীগের, তাহলে এই তৃণমূলের মানুষেরা কি অপরাধ করেছে? আমি তো সেই কথাটাই বলছি। দেখেন, শেখ হাসিনা অপরাধ করেছেন, অনেকে পালিয়ে গেছেন। যারা পালিয়ে গেছেন কেন গেছেন তারা জানেন, তারা দুটো কারণে পালিয়েছেন। একটা কারণ হলো যে তারা জানেন যে তাদেরকে ধরলে তাদেরকে জেলে ঢুকানো হবে। তারা এটা আশঙ্কা করেছেন এখানে হয়তো আইনি শাসনটা হবে না, এনে প্রতিহিংসার মধ্যে তাদের শিকার হতে হবে, তারা এই জন্য পালিয়েছেন। আরেকটা কারণ হলো এরা অপরিমিত দুর্নীতি করেছেন, এবং দুর্নীতি করে তারা প্রচুর অর্থ উপার্জন করেছেন। তারা চিন্তা করেছেন এত কষ্ট করে এত অর্থ উপার্জন করলাম, আজকে আমাকে জেলখানা থাকলে তো এই অর্থ ভোগ করতে পারবো না, তার যখন পালিয়ে যাই, অর্থগুলো আগে পাঠিয়ে দিয়েছি, এগুলি দিয়ে আমি আমার জীবন চালাবো। তারা এভাবে ভেবেছেন, এই জন্য তারা পালিয়েছেন। কিন্তু আমার কথা হলো এদের সংখ্যা কত? হাজার, 1 লাখ হবে না, আপনি শিওর থাকেন 1 লাখ হবে না। কিন্তু আওয়ামী লীগের সমর্থক কত? 1 কোটি ছাড়িয়ে যাবে মিনিমাম। আমি যদি অত্যন্ত কনজারভেটিভ হিসাব করি, অত্যন্ত কনজারভেটিভ, মানে এই কারণে মনে করেন এই মুহূর্তে যে একটা এই মুহূর্তে ফ্যামিলিতে যদি 10 জন ভোটার 20% আছে। হিসাব করা হয়, 20% হিসাব করলেও 12 কোটি ভোটার, বর্তমান যে ভোটার তার 12 × 24, 2.5 কোটি তো এমনিতেই আসে। 20% যদি হিসাব করি একেবারে ফেলে ছুড়ে। আচ্ছা, আমি 20% ধরলাম না রে ভাই, আমি ধরলাম আর গত আওয়ামী লীগের 15 বছরের অপশাসনের কারণে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগকে পছন্দ করে না, আমি ধরলাম, আমি ধরে নিচ্ছি। সেক্ষেত্রে আপনি যত কনজারভেটিভ হিসাবে করেন, যদি আপনি বিএনপি কে হিসাব করতে বলেন ভাই, আপনি হিসাব করে বলেন আওয়ামী লীগের সমর্থক কত আছে দেশে, তা কেউ 1 কোটির কমে নামাইতে পারবে না ভাই। 1 কোটির কমে কেউ নামাইতে পারবে না, ইউনুস নিজেও পারবে না। আচ্ছা, 1 কোটি লোক ভাবেন আপনি, 1 কোটির লোক কত লোক? ইউরোপের অনেক বড় বড় দেশের জনসংখ্যাও 1 কোটি না, 40 লাখ 20 লাখ লোক যাকে দেশ হয়। তো এই লোকগুলিকে আপনি কি সবাইকে শেখ হাসিনা বানিয়ে দিবেন? সবাইকে আসাদুজ্জামান কামালের মতো খুনি? তো সবাইকে আপনি দিবেন? পারবেন দিতে? এইভাবে হয় না। আপনাকে এদের নিয়েই চলতে, এদেরকে আপনি কিভাবে, আপনি এদেরকে বরং এদেরকে বোঝান জিনিসটা কি। পলিটিক্সটা আমি আগে একদম শুরু থেকেই বলতেছি, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একমাত্র এখতিয়ার এবং ক্ষমতা হলো জনগণের, আর কারো না। আপনি আইন করে, তাও নির্বাহী আদেশ দিয়ে, মানে নির্বাহী আদেশ মানে এটা একটা কালো আইন, এই কালো আইন দিয়ে আপনি একটা রাজনৈতিক দলকে বন্ধ করে দিবেন, ভাইরে এটা ইম্পসিবল। এটা পৃথিবীর কেউ পায় নাই, খালি পাইছে একটা উদাহরণ। সেই উদাহরণ কি? নাৎসির উদাহরণ দেয়। আরে ভাই, নাৎসির সেই বাস্তবতা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে বাংলাদেশে। এখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে কি? সারা দুনিয়া ওর সঙ্গে জড়িয়ে গিয়েছিল। এই ঘটনার সঙ্গে দুনিয়া জড়াই গেছে, দেখলাম তো। দুনিয়ার কেউ তো আপনার সঙ্গে নাই। আপনি লক্ষ্য করেন, একটা বিচার করেছে, এই বিচারকে বিচার করে ভাই একটা আদালতের মাধ্যমে বিচার করছে, বলতেছে এটা আন্তর্জাতিক মানে বিচার হয়েছে। হয়েছে, মানলাম, মেনে নিলাম, আমি আন্তর্জাতিক বুঝি না, আমরা মূর্খ মানুষ বুঝি না, মানলাম ওনারা বলছেন ঠিক আছে আন্তর্জাতিক মানে বিচার হয়েছে। এই আন্তর্জাতিক মানে বিচারকে আন্তর্জাতিক কোন সংস্থা তো গ্রহণ করতেছে না। তো এটার কি হবে? এটার কি চিকিৎসা বলেন আপনি আমাকে? তাহলে ভাই শোনেন, আপনি আপনাকে কত ভালো বলেন অথবা আমি আমাকে কতটা ভালো বলি, এটা গুরুত্বপূর্ণ না। লোকে আপনাকে কি বলে এটা গুরুত্বপূর্ণ। তো ইউনুস সাহেবের প্রেস উইং, ইউনুস সাহেবের আদালত, অথবা ইউনুস সাহেবের প্রসিকিউটর, অথবা ইউনুস সাহেবের কে যারা সাপোর্ট করে, যারা ইউনুস সাহেবকে সাপোর্ট করে কিছু একটা পাইতে চায়, ওনারা এইটাকে কি বলেন, কিভাবে মূল্যায়ন করেন, ওনারা আওয়ামী লীগকে কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন, সেটা দিয়ে ভাই দুনিয়া চলবে না। আপনি একা একা বাস করতে পারবেন না। দুনিয়ার দিকে তাকান, পৃথিবীর দিকে তাকান, আমি বললাম যে একটা দেখান না রে ভাই, দেখতেছি না তো কেউ।
কেউ তো বলতেছে না, সবাই একই কথা বলতেছে। যেই দিন ঘটনা ঘটছে তার পরের দিন আমরা বিবৃতি পেলাম দুইটা, এবং জাতিসংঘে বিবৃতি পেলাম। তো জাতিসংঘ এটাকে খুশি হয়েছে, বলছে যে অসাধারণ একটা হয়েছে, বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। তো বলেন তো তাই রে ভাই, তাহলে কি বলবেন আপনি এটাকে? এখন এর মাধ্যমে আমরা অগ্রসর হচ্ছি নির্বাচনের দিকে। সেই নির্বাচন কি হবে? সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। দেখেন, আমরা 2014 নির্বাচনকে সমালোচনা করি, 18 নির্বাচনকে সমালোচনা করি, 24 নির্বাচনকে সমালোচনা করি। আমি এগুলিকে নির্বাচনই বলি না, এটা আমি আওয়ামী লীগ আমলেও বলেছি। 24 নির্বাচনের আগে এই যে আপনার একটা হতো না, এডিটর্স গিল্ড, ওখানে বৈশা আওয়ামী লীগের সব দালাল টালালকে নিয়ে আসছিল, ওইখানে বৈশা, ওখানে এই যে আমাদের এই আহসানিস মনসুর ছিল একটা অনুষ্ঠানে, জি বিয়ে বিয়ে সাখাওয়াত সাহেব ছিলেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেছেন ওনাদের সামনে, ওনারা দুজন চুপচাপ ছিল, অন্যরা সবাই আওয়ামী লীগের নির্বাচনে বলতেছে। আমি ওখানে দাঁড়িয়ে বলছিলাম এটাকে আমি নির্বাচনই মনে করি না, বলেছিলাম কিন্তু আমরা। কিন্তু জি সেই পুরো নির্বাচনে কিন্তু এই দলগুলিকে নিষিদ্ধ করা হয় নাই, বিএনপিকে নিষিদ্ধ করা হয় নাই, বিএনপি আসে নাই। বিএনপির স্ট্র্যাটেজিক কারণে বিএনপি বুঝছে এই নির্বাচন ভালো হবে না, আমি যাবো না। ওকে, বিএনপি স্ট্যান্ড, ওকে, আমি তাকে মনে করি দ্যাট ওয়াজ দেয়ার পলিটিক্যাল স্ট্যান্ড, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওরা আসতে চাইলে আসতে দেব না, এই কথা কিন্তু বলে নাই কেউ। হয়তো আসলে নির্বাচনে ভোট দিতে দেবো না, চুরি করব, ডাকাতি করবো, হ্যাঁ এইগুলো সব আছে, কিন্তু তাকে আসতেই দিব না এটা কিন্তু বলে নাই কেউ। আর এখন কি হয়েছে? নৌকা মার্কা থাকবেই না। বিচার করেন আপনি, আপনি বিচার করতে চাচ্ছেন, বিচার করেন, আমার কোনো আপত্তি নাই। বিচার শুরু করছেন, বিচার হচ্ছে, বিচার হোক। বিচার হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলেন তুমি আর কিছু করতে পারবে না, তুমি নির্বাচন করতে হবে, যেহেতু বিচার শুরু হয়েছে অতএব নির্বাচন করতে পারবে না। পৃথিবীর কোন দেশ, কোন আইন এটাকে মানবে? এরা আইনটাকে সংশোধন করে দিছে, কবে করছে? এই সরকারের আমলে করছে। হইল ভাই কিছু? কোন আপনি দেশ তো মানছে এমনি না। তো আমাদের নির্বাচন আসতো কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আপনি আসতে মানে যদি আসা পরে এই ভয়ে আপনি এখনই কাঁপতেছেন, তো কি হইল রে ভাই? কি হইল বলেন? এটার নাম আন্তর্জাতিক ডেমোক্রেসি না। মানবাধিকার সংগঠনগুলো যেমন বিচারের রায় নিয়ে প্রশ্ন তুলেছে, একইভাবে গবেষণা প্রতিষ্ঠানগুলো আটলান্টিক কাউন্সিল কিংবা ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজি, তারাও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এবং এরই মধ্যে আইসিজি তো আরো 2 দিন আগে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আটলান্টিক কাউন্সিল তারা একটি দীর্ঘ প্রতিবেদন দিয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, এটি সম্ভবত আজকে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে ভয়ঙ্কর ভাবে এককেন্দ্রিক একটি শাসন ব্যবস্থার দিকে আবার বাংলাদেশ যেতে চলেছে, ইত্যাদি ইত্যাদি। এদিকে সজীব ওয়াজেদ জয়, আপনি জানেন যে গত 2 দিন আগে রয়টার্সকে এটি সাক্ষাৎকার দিয়েছিল, রয়টার্স সেটিকে একেবারে এক্সক্লুসিভ ইন্টারভিউ হিসেবে ট্রিট করেছে, ওখানে লেখা হয়েছে। এবং সেখানে সজীব ওয়াজেদ জয় বলছেন আহ নির্বাচন আগে যদি আওয়ামী লীগের উপর থেকে তাদের যে নিষেধাজ্ঞা রয়েছে রাজনৈতিক কার্যক্রমের উপরে সেটি তুলে না নেওয়া হয়, তাহলে সহিংসতার দিকে যাবে বাংলাদেশ। তার মানে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে দিচ্ছে যে এইভাবে আর তারা থাকতে পারে না। এদিকে আমরা জানি যে প্রায় লাখখানিক অস্ত্র, আমার যদি ভুল না হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে পাওয়া প্রাপ্ত তথ্য, বিশেষ একটি গোষ্ঠীর হাতে রয়েছে, তারাও প্রস্তুত। এবং নির্বাচনকে কেন্দ্র করে আবার রাজনৈতিক দলগুলো এখন বাংলাদেশে যেগুলো রয়েছে তারা মুখোমুখি। সব মিলিয়ে কি বাংলাদেশ, যেটি আমরা এতদিন আলোচনায় নানান ভাবে যে শব্দগুলো উচ্চারিত হয়েছে, চরম সংঘাত কিংবা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা? দেখেন, একটা জিনিস হলো কি, যুদ্ধ অনেক সময় দৃশ্যমান, যুদ্ধ অনেক সময় মানুষের মনের মধ্যে থাকে। এখন ধরেন এই যে আমরা যদি গত বছরের কথা ধরি, গত বছর অগাস্টে শেখ হাসিনা চলে গেলেন, শেখ হাসিনার একটা পরাজয় ঘটলো, ওটা একটা যুদ্ধের মতো অবস্থা কিন্তু ছিল। কিন্তু এই যুদ্ধটা এই দেশের মানুষের মনে কি আরো আগে থেকে ছিল না? আরো আগে থেকে ছিল। ওই দিন চূড়ান্ত প্রকাশ ঘটছে ওই কয়েকদিনে। তো এরকম মানে চূড়ান্ত প্রকাশ ঘটবে কিনা আমি জানি না, কিন্তু এই আওয়ামী লীগের সাথে যে আচরণ করা হচ্ছে এবং এই যে বিভিন্ন ঘটনা প্রবাহ হচ্ছে এবং নির্বাচন নিয়ে বর্তমানে যারা নাকি মাঠের যারা বিরোধী দল আছে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে কথাবার্তা এবং নির্বাচন নিয়ে সরকারের যে আচরণ এবং কথাবার্তা, এই সবগুলো মিলিয়ে আমি মনে করি মানুষের মধ্যে ক্ষোভ আছে। এখন সেই সমস্ত ক্ষোভগুলো, সেই সমস্ত অসন্তুষ্টিগুলো ফেব্রুয়ারি মাসের আগে বিস্ফোরিত হবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ধারণা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে না। ডক্টর ইউনূস যে কথাটা বলছেন বারবার, যে উনি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন, আমি বহুবার বলেছি উনি শ্রেষ্ঠ বুঝেন না, নির্বাচনও বুঝেন না, উনি বোঝেন না। এবং উনি, ডক্টর ইউনূস তার সারা জীবনে যত অর্জন, সেই অর্জন উনি বর্তমানে অলরেডি খুঁজে ফেলেছেন, অলরেডি খুঁজে ফেলেছেন। ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূসের নাম আর কতদিন মানুষ
এখন তো অনেক সময় আমি মনে করি ভয় উচ্চারণ করে। ওনাকে মানুষ আর কখনো শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে কিনা আমার সন্দেহ আছে। যারা আগামীতে নির্বাচনে আসবে, আওয়ামী লীগ তো করবেই না, যারা নির্বাচনে বিজয়ী হবে, যারা পরাজিত হবে, তারাও করবে কিনা আমার সন্দেহ আছে। কেবলমাত্র ওনার সঠিক সিদ্ধান্ত নিতে পারার না পারার কারণে এই লোকের সামনে একটা অসাধারণ সুযোগ ছিল নিজেকে একটা অনন্য উচ্চতায় নেওয়া যাওয়ার, কিন্তু উনি ওনার নির্বুদ্ধিতার কারণে, অথবা উনি যে দেশের পারপাস সার্ভ করতে চান, যে গোষ্ঠীর পারপাস সার্ভ করতে চান, সেই গোষ্ঠীর পারপাস সার্ভ করতে যে উনি নিজেকে এমন এক জায়গায় নামিয়ে নিয়ে গেছেন, উনি বাকি জীবন হাজার চেষ্টা করলেও সেখান থেকে আর নিজেকে তুলতে পারবেন না। এবং এই দেশের জন্য সামনের দিনগুলিতে কি হবে এটা ভেবে আমি আতঙ্কিত বোধ করি। নির্বাচনের দিন মনে করেন 5টা গোলাগুলি হবে কিনা, 10 জন লোক মারা যাবে কিনা, এটা কোনো প্যারামিটার না। প্যারামিটার হলো প্রত্যেকটা মানুষের মনে উনি যে সংঘাতের একটা ধারণা ঢুকিয়ে দিয়েছেন, এবং মানুষ যে পরস্পরকে অবিশ্বাস করতে শুরু করেছে, মানুষ যে একে অপরকে শত্রু মনে করতে শুরু করেছে, এই ভয়ঙ্কর ঘটনাটা ডক্টর ইউনূস নিজের যোগ্যতায় ঘটিয়েছেন। এবং এই জন্য এই দেশের মানুষ ওনাকে কখনো ক্ষমা করবে কিনা আমার সন্দেহ আছে। পরিত্রাণের কোনো উপায় কি আপনি কোনো লক্ষণ দেখছেন? জি, পরিত্রাণের কোনো উপায় কি আছে? আমি আপনি তার পরিত্রাণ কোনো পাবো না, লক্ষণ যদি দেখছেন? আল্লাহ আল্লাহ যদি রক্ষা করে। আল্লাহ আমাদের সবসময় রক্ষা করে এসেছেন, সম্ভবত আমরা তার দিকেই তাকিয়ে আছি, আর আল্লাহ কোনো যদি উপায় আমার দেখতে পাই দেশটাকে মনে করে এই দেশে অনেক পুণ্যবান লোক আছে, তাদের উসিলায় দেশটাকে শান্তি দেই, তাহলে যে আল্লাহ করেন। কিন্তু আমরা এরই মধ্যে যেরকম আল্লাহ ভক্তির নমুনা দেখাইতে পারছি, যেরকম আমরা ভাতৃ ঘাতি আচরণ করা শুরু করেছি, এগুলো কি আল্লাহ কোনোভাবে পছন্দ করেন বলে আমার কাছে মনে হয় না ভাই। তারপরে আল্লাহ তো দয়ালু, কিন্তু যদি কখনো আমাদেরকে ত্রাণ দেন, ত্রাণ করেন, তাহলে আমরা হয়তো রক্ষা পাবো। আমি ভাই সহজে কোনো পথ দেখি না। আল্লাহ নিশ্চিতভাবে দয়ালু, কিন্তু প্রকৃতির প্রতিশোধটা আবার নিষ্ঠুর হয়, এমন কথাও তো আমরা জানি। হ্যাঁ, আল্লাহ তো গজব নামে। জি, আমরা চাইবো না নিশ্চয়ই আমাদের এই আশঙ্কাগুলো সত্য হোক। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও সাংবাদিক মাসুদ কামাল আপনাকে। ভালো থাকুন। দর্শক, শেষ করছি এখানে। আল্লাহ হাফিজ।